আচ্ছা, তো আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল অনলাইনে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা সেই ক্লাসটা নিতে পারিনি। তাই তোমাদের এই রেকর্ডিং ভিডিওটা পাঠাচ্ছি। যদি পরবর্তীকালেও দেখি যে সবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাহলে তোমাদের অনলাইন ক্লাসগুলো এরকম আমি ভিডিও থ্রুতেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার হচ্ছে দ্রবণ। এবার দ্রবণটা কী হয়? আমরা দেখেছি যে জলের মধ্যে চিনি গুলতে, নুন গুলতে, ওআরএস সলিউশন তোমরা শুনে থাকবে নিশ্চয়ই। ওআরএসের মধ্যে কী হয়, ফুল ফর্ম যদি জিজ্ঞেস করো তাহলে ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমরা এটাকে পান করে থাকি। এর মধ্যে কি কি যায় না, জল, চিনি আর নুন, তাই তো? তাহলে জলটা নিশ্চয়ই অনেকটা পরিমাণে যায়, আর চিনি আর লবণটা কি থাকে, খুব কম পরিমাণে যায়। ধরে নাও এটা তোমার সেই গ্লাসটা যেখানে কিনাই জলটা আছে। বেশ, চ্যাপ্টারটার নাম লিখে দিই, এটা হচ্ছে দ্রবণ। আমরা পড়ছি কি, দ্রবণ। এটা জল ভর্তি, লিখে দিই জল। এবার এর মধ্যে তুমি কি দেবে না, চিনি দেবে আর নুন দেবে, তাই তো? তাহলে চিনি আর নুন। যদি শুধু চিনি দাও তাহলে হয়ে যাবে সেটা চিনির জলীয় দ্রবণ, যদি নুন দাও শুধু তাহলে সেটা কী হয়ে যাবে, নুনের জলীয় দ্রবণ। তাহলে জলের মধ্যে তুমি কি কি দিচ্ছ, চিনি আর নুন দিচ্ছ, তাই তো? তাহলে জলটা এখানে আমার হচ্ছে দ্রাবক, আর চিনি হচ্ছে দ্রাবক। শুধু চিনি না, নুনটাও হচ্ছে আমার দ্রাবক, ঠিক আছে? তার মানে যার মধ্যে মিশাচ্ছি, যেটা বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে আমার জল, আর যেগুলো মিশাচ্ছি সেগুলো হচ্ছে চিনি আর নুন। এবার যদি তোমরা জিজ্ঞেস করে থাকো যে দিদি শুধু কি জলের মধ্যে মানে তরলের মধ্যে আমরা চিনি বা নুনের মতো এরকম সলিড বা কঠিন পদার্থগুলোই দেবো, তাহলে বলবো না, জলের মধ্যে জলও মেশাতে পারি। যেমন ধরো আরেকটা গ্লাস আছে, তার মধ্যে জল দিয়েছো তুমি, এর মধ্যে তুমি কি করবে, এবার সিরাপ দেবে। আমরা দেখেছি সিরাপ দিয়ে খেতে, তাহলে সিরাপও তো কি তরল পদার্থ না? আর জলটা যেটা আছে সেটাও তরল পদার্থ, তাহলে সেই ক্ষেত্রেও দ্রাবক হবে জল, আর সিরাপ হয়ে যাবে আমার দ্রাবক। তাহলে এখানে কি হচ্ছে, দুটো দ্রাবক হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, একটা দ্রাবক হচ্ছে। তাহলে বুঝলাম, তাহলে এই দুটো মিলে দ্রাবক প্লাস দ্রাবক মিলে তৈরি হয় দ্রবণ। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দ্রাবক যখন যুক্ত হয় তখন তারা দ্রবণ তৈরি করে, আর শুধুই যুক্ত হয় না, তারা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এবার সমসত্ব মানেটা কি? আমরা দেখেছি না যে চিনি বলো বা নুন বলো, জলের মধ্যে যখন ঘুলে যায় তখন একেবারে পুরোপুরি ঘুলে যায়, মানে একটা স্বচ্ছ দ্রবণ তারা তৈরি করে। সিরাপের কথাও যদি বলি, তাহলে সিরাপও কিন্তু একটা স্বচ্ছ দ্রবণই তৈরি করে। হ্যাঁ, তোমরা এবার বলবে হয়তো রঙটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সিরাপ দিলে রং তো চেঞ্জ হবেই, কারণ সিরাপের নিজস্ব একটা রং আছে, সেই রংটা কী হয়, জলের মধ্যে মিশে যায়। সমসত্ব কথাটার মানে হচ্ছে স্বচ্ছতা। যদি বলি স্বচ্ছতা মানে কি না, ক্লিয়ার সলিউশন। সমসত্ব দ্রবণ বলি, দ্রবণের ইংলিশ হচ্ছে তোমার সলিউশন, আর দ্রাবক হচ্ছে সলভেন্ট, আর দ্রাবক হচ্ছে সলিউট, ঠিক আছে? বেশ, আমরা ইংলিশের দিকে অত যাচ্ছি না, আমাদের বাংলায় যখন পড়া আছে তাহলে আমরা বাংলাতেই শিখব। কিন্তু এই জিনিসটা বোঝানো উচিত ছিল যে সমসত্ব দ্রবণ মানে কি। সমসত্ব কথাটার মানে হচ্ছে স্বচ্ছতা, মানে ক্লিয়ার। আমরা জানি যদি আমাদের কাছে একটা চিনিগোলা জলীয় দ্রবণ থাকে আর একটা এমনি জল থাকে, তাহলে আমরা দুটো দেখে বুঝতে পারবো না যে কোনটা আসলে জল।
দুটোকে দেখলেই জলের মতোই মনে হবে যতক্ষণ না আমরা টেস্ট করে দেখছি জিনিসটাকে। ঠিক আছে, তো আমরা কখন বুঝতে পারি না টেস্ট করে বুঝতে পারি। এই ব্যাপারটাই হচ্ছে সমসত্ব, যেটাকে ইংলিশে বলছে হোমোজেনিয়াস। ঠিক আছে, তাহলে তোমরা জিজ্ঞেস করবে দিদি তাহলে অসমসত্ব বলেও কিছু থাকবে? নিশ্চয়ই, অবশ্যই আছে, সেটাকে বলা হচ্ছে হেটেরোজিনিয়াস। এবার অসমসত্ব মানে কি না, যেখানে এই স্বচ্ছতা ব্যাপারটা আমি পাবো না, আমার সলিউশনটা ক্লিয়ার হবে না, মানে সলিউশনটা নয় ঘোলা হবে, নয় তার মধ্যে কিছু দানা দানা থাকবে। আচ্ছা, এবার এই ঘোলা ব্যাপারটা কি, দানা দানা ব্যাপারটা কি, সেগুলো আমরা জানবো পরবর্তীকালে। আর তোমাদের যেটা করতে হবে, তোমাদের পুরো এই বইটা পড়ে রাখতে হবে। ঠিক আছে, এখানে লেখা আছে যে দ্রাবক ও দ্রাবের সমসত্ব মিশ্রণ হলো দ্রবণ। ছোট কথায় যদি বলো তাহলে হচ্ছে দ্রাবক ও দ্রাবের সমসত্ব মিশ্রণই হচ্ছে দ্রবণ। আচ্ছা, আর যদি একটু ভালো ইলাবোরেটলি তোমাকে বলতে হয়, মানে গুছিয়ে বলতে হয়, তাহলে হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। ততোধিক পদার্থ মানে কি, দুই বা ততোধিক বলেছে, মানে দ্রাবক তো থাকছেই, দ্রাবও থাকছে, এবার দ্রাব দুটোও হয়ে যেতে পারে বা দ্রাবকও দুটো হয়ে যেতে পারে, এটাই বলতে চেয়েছে এরা। পদার্থের সমসত্ব মিশ্রণ মানে ক্লিয়ার সলিউশন, যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে, মানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে। এই ব্যাপারটা বুঝতে তোমাদের অসুবিধা হবে যে যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ, মানে তুমি গ্লাসের মধ্যে চিনি দিচ্ছ আর নুন দিচ্ছ আর জল রয়েছে, তাহলে সেগুলো বিভিন্ন ধরনের উপাদান, এক একটা তাদের পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। মানে জলটা আমি যদি 20 ml দিই তাহলে তার মধ্যে আমার চিনি 1 গ্রামই যেতে পারবে। আমি কোনো দিনও 10 গ্রাম চিনির মধ্যে 1 ml জল দিতে পারবো না। তাহলে কি জিনিসটা গুলবে? অবশ্যই গুলবে না, কারণ চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে জল কখনোই সেটাকে গুলাতে পারবে না। এর জন্যই আমরা বলি যে দ্রাবকের পরিমাণটা আমাদেরকে সবসময় বেশি রাখতে হয় দ্রাবের তুলনায়। তাহলে এবার পড়ি, যদি ব্যাপারটা স্পষ্ট হয়ে যাকে যে উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে কেন থাকতে হয়, মধ্যে পরিবর্তিত করা যায়, তাকে দ্রবণ বলা হয়। তাহলে আরেকবার একটু পড়ে নিই যে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায় তাকে দ্রবণ বলা হয়। আচ্ছা, দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ সাধারণত বেশি থাকে, অর্থাৎ যে পদার্থটি অন্য পদার্থকে দ্রবীভূত করে। দ্রবীভূত কথার মানে কি না, জিনিসটাকে নিজের মধ্যে মিলিয়ে নেওয়া, নিজের সাথে মিশিয়ে দেওয়া করে, এবং যে উপাদান ও দ্রবণের ভৌত অবস্থা একই থাকে। তার মানে বুঝতে পারছো, যখন তোমার দ্রবণটা তৈরি হয়ে যাচ্ছে, দ্রাবকও এখানে কি তরল, আর দ্রবণটাও কি হচ্ছে, তরলই হচ্ছে। তাহলে দ্রবণ আর দ্রাবকের পরিমাণ, এটা দ্রাবকেরই তোমার সংজ্ঞা বলছে, ওর জন্য আমি দ্রাবক বারে বারে বলছি। ভৌত অবস্থা একই থাকে তাকে দ্রাবক বলা হয়। আর দ্রবণের মধ্যে, এবার দ্রাবের কথা আসছে, যে দ্রবণের মধ্যে সাধারণত যে উপাদানের আপেক্ষিক পরিমাণ কম থাকে, অবশ্যই আমি বললাম চিনি আমাদেরকে কম নিতে হবে, এবং যে উপাদান দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, জলের মধ্যে চিনি গুলে যাচ্ছে হয়ে দ্রবণ উৎপন্ন করে। অবশ্যই যেটা বললাম যে ওরাল রিহাইড্রেশন সলিউশন, জলের মধ্যে চিনি আর নুন দ্রবীভূত হয়ে মিলে গিয়ে দ্রবণ তৈরি করছে, যেটাকে আমরা নাম দিচ্ছি ORS, তাকে দ্রাব বলা হয়। তাহলে এখান থেকে তোমরা এই পার্টটা থেকে, এই দ্রাবক থেকে দ্রাব বলা হয়, দ্রবণ কাকে বলে, এটা তোমরা পড়ে নিচ্ছ। এবার এখানে পড়ি যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ কী পরিমাণ দ্রবীভূত হতে পারে তা উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়ালে সাধারণভাবে একই পরিমাণ দ্রাবকে আরও বেশি পরিমাণ দ্রবীভূত হতে পারে। আরও মনে রেখো, দ্রাবককে বিস্তার বা বিস্তৃত মাধ্যম বলে। বিস্তার বা বিস্তৃত মাধ্যম কেন বলছে? বিস্তৃত কথার মানেটা কি না, যার বিস্তার বেশি, যে অনেকটা জায়গা জুড়ে থাকে, সেটাই হচ্ছে বিস্তৃত মাধ্যম। আচ্ছা, বা বহিস্থ দশাও বলা হয়, দ্রাবকে বিস্তৃত দশা বলা হয়। এক্ষেত্রে কথাগুলো কিন্তু ভীষণ গুলিয়ে যেতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে দ্রাবক, আরেকটা হচ্ছে দ্রাব। যখন দ্রাবকের কথা বলছি তখন হচ্ছে দ্রাবককে, আর যখন দ্রাবের কথা বলছি তখন হচ্ছে দ্রাবকে। ঠিক আছে,
এক্ষেত্রে জল হলো বিস্তার মাধ্যম এবং কপার সালফেট। আগে এখানে একটা তোমার উদাহরণ দেওয়া আছে যে জলের মধ্যে কপার সালফেটের গুলে যাওয়ার কথাটা। কপার সালফেট আর কিছুই না, হচ্ছে এক ধরনের কঠিন পদার্থ, গুঁড়ো গুঁড়ো নীল রঙের দেখতে হয়। সেটা যখন জলের মধ্যে মিশে যায়, তখন মিশে গেলে সেটাকে কপার সালফেটের জলীয় দ্রবণ বলে। আর তার রঙটা হয় তোমার ডিপ ব্লু কালারের একটা জলীয় দ্রবণ তৈরি করে, ঠিক আছে, যেটা কিনা সমসত্ব হয়। সমসত্ব মানে কি বললাম আমি, ক্লিয়ার সলিউশন, মানে তার রং নীল হলেও তার আরপার আমি দেখতে পারবো, মানে তার মধ্যে কোনো ঘোলাটে ভাব থাকে না। যদি সহজ ভাষায় তোমাদেরকে বোঝাতে চাই তাহলে তার মধ্যে কোনো ঘোলাটে ভাব বা গুঁড়ো গুঁড়ো ওই বালি থিপিয়ে পড়ার মতো কোনো ব্যাপার থাকে না, জলের মধ্যে একেবারে পুরো সুন্দরভাবে মিশে যায়। বুঝলাম? আচ্ছা, বেশ। এবার আসছে প্রকৃত দ্রবণের কথা। বলছে এক্ষেত্রে জল হচ্ছে বিস্তার মাধ্যম, মানে বিস্তার মাধ্যম হচ্ছে কপার সালফেটের ক্ষেত্রে বিস্তার মাধ্যম, এবং কপার সালফেট হচ্ছে বিস্তৃত দশা। তার মানে দ্রাবকে আমি বলছি বিস্তৃত দশা, আর দ্রাবককে বলছি বিস্তৃত মাধ্যম। জলের মধ্যে কপার সালফেটের এমনভাবে মিশে যায় যে উভয়ই আলাদার অস্তিত্ব বোঝা যায় না, মানে দুটোরই আলাদা অস্তিত্ব বোঝা যায় না, জলের রঙটাও পাল্টে যায়। আচ্ছা, কেন এই কথাটা বলছি যে কপার সালফেট যখন জলের মধ্যে বুঝে, চিনি আর নুনের ক্ষেত্রেও এটা একই জিনিস হয়ে যায়, ঠিক আছে। এই যে বলছে চিনি জলীয় দ্রবণ এবং নুনের জলীয় দ্রবণ, এদের প্রত্যেকটিও প্রকৃত দ্রবণই হচ্ছে, মানে এরা যে মিশে যাচ্ছে সেই অস্তিত্বটা আর বোঝা যাচ্ছে না। কারণ আমি তোমাদেরকে সেই উদাহরণটা দিলাম যে যেখানে তোমার সামনে যদি শুধু একটা জল থাকে আর একটা চিনি গোলা জল থাকে, তুমি তাহলে দেখলে বুঝতে পারবে না যে কোনটা শুধু জল আর কোনটা চিনির জলীয় দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, তো এই সমস্ত দ্রবণগুলোকেই বলা হচ্ছে প্রকৃত দ্রবণ, যাদের দেখে বোঝা যায় না যে তাদের মধ্যে কিছু মিশে আছে। এবার বেশ, এখানে কয়েকটি দ্রবণের উদাহরণ আছে। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন হতেই পারে যে দিদি এখানে দেখো দ্রাবকের ভৌত অবস্থা এবং দ্রাবের ভৌত অবস্থা, তার উদাহরণও দেওয়া আছে, তো তোমাদেরকে এই জিনিসগুলো করতে হবে। তোমাদের যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে দিদি সবসময় তরলের মধ্যে কি কঠিন মিশবে? তাহলে আমি বলবো না, তরলের মধ্যেই যে কঠিন মিশতে হবে তার কোনো মানে নেই। তরলের মধ্যে তরলও মিশতে পারে, আবার কঠিনের মধ্যে কঠিনও মিশতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তাহলে এখানে দেখি যে কঠিনের মধ্যে যখন কঠিন মিশছে, মানে কঠিন যখন আমার দ্রাবক হচ্ছে আর কঠিনই যখন আবার আমার কি হচ্ছে না দ্রাবক হচ্ছে। যেমন ধাতু সংকর, পেতলের মধ্যে কি থাকে না, কপার আর জিঙ্ক থাকে। পিতল মানে হচ্ছে তোমার ব্রাশ, যেটা কিনা তৈরি হয় তামা আর জিঙ্ক দিয়ে। কপার মানে তামা, জিঙ্ককে জিঙ্কি বলে বাংলায়। আচ্ছা, আরেকটা হচ্ছে কঠিনের মধ্যে তরল, সোনার পারদ সংকর, এটা এউ মানে হচ্ছে সোনা প্লাস এইচজি, তার মানে হচ্ছে তোমার পারদ, ঠিক আছে। হাইড্রোজেনিয়াম বলে এটাকে, ল্যাটিন নেম পারদের, এমনি ইংলিশে মার্কিউরি বলে। আর সোনারও ল্যাটিন নাম হচ্ছে অরাম, ওর জন্য এউ দিয়ে বোঝানো হয় এদেরকে, ঠিক আছে। তার মানে সোনা প্লাস তোমার পারদ মিশে তৈরি করছে সোনার পারদ সংকর, দুটো যখন মিশে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম। এখানে বেশ আরও কিছু উদাহরণ রয়েছে, যেমন গ্যাসের সাথে যখন গ্যাস মিশছে, যেমন বাতাস, দ্রাবক হচ্ছে নাইট্রোজেন, দ্রাব হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর্গন প্রভৃতি। আমরা সবাই খুব ভালো করে জানি এই জিনিসটা যে আমাদের নর্মাল যে বাতাস আছে তার মধ্যে 78%ই হচ্ছে নাইট্রোজেন, বাকি 26% হচ্ছে আমাদের অক্সিজেন, এবং বাকি কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর্গন, এই গ্যাসগুলো খুব কম পরিমাণে রয়েছে। আমরা এটা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, যদি না পড়ে থাকি তাহলে তোমরা এখন জেনে যাচ্ছ। আচ্ছা, এবারে হচ্ছে তরলের মধ্যে গ্যাসও মিশতে পারে, যেটা হচ্ছে বাতান্তিত জল, আরেকটা হচ্ছে সোডা ওয়াটার। বাতান্তিত জল যদি বলতে হয় তাহলে এটার মানে হচ্ছে যে জলের মধ্যে বেশ বাবলস থাকে বা বুদবুদ থাকে, তাদেরকে বাতান্তিত জল বলে। তোমরা সোডাও দেখেছো, সোডা ওয়াটার, ওটা ঝাঁকালে কি হয়, বেশ অনেকটা গ্যাজা গ্যাজা হয়ে যায় না, বাবলস হতে স্টার্ট করে না,
কেন না তার মধ্যে গ্যাস মিশ্রিত হয়ে থাকে। এই কারণেই সেই গ্যাসগুলো যখন বেরোতে চায়, একটা জায়গায় আটকা অবস্থায় থাকে, তখন ওরকম বুদবুদের সৃষ্টি করে। আবার তরলের মধ্যে তরল মিশছে, যেমন ভিনিগার। ভিনিগার হচ্ছে জল প্লাস ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কিছুই না, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডকে ইথানোয়িক অ্যাসিড বলে। জলের সাথে যখন অ্যাসিটিক অ্যাসিড মিশ্রিত হয় তখন সেটাকে ভিনিগার তৈরি হয়। তারপর হচ্ছে রেকটিফাইড স্টেট, যেটা হচ্ছে ইথানল প্লাস জল। তাহলে এখানে ইথানলের মধ্যে আমি জল মিশাচ্ছি। আবার তরলের মধ্যে